अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् আমরা অদ্ভুতভাবে পাচ্ছি যখন তিনি আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছেন। লিখছেন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়, আজ 3 দিন হইল স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্র অবস্থান করিতেছেন। অদ্য সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন। শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন, তোরা আগে চলে যা, আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি। এই কথা লিখছেন শিষ্য যে প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। এটি 1898 সালের কথা, যে সময়তে কিনা স্বামীজি এই বলরাম মন্দিরে অবস্থান করছেন, যে বলরাম মন্দির তার খুব পছন্দের জায়গা ছিল। সেই পছন্দের সূচনা হয়েছিল শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত বলরাম বাবু যেখানে এসে শ্রীরামকৃষ্ণ শুধু যে রিল্যাক্স করতেন তাই নয়, বলেছেন মায়ের দ্বিতীয় কেল্লা, এবং যেখানে ঠাকুরের সঙ্গে সঙ্গে যারা এসেছেন তারাও মনে করেছেন যে এটি যেমন বংশ গৌরবে একটি পবিত্র ভূমি, তেমনি আবার খুব আপনজনের জায়গা, বেশ আরাম করে এখানে বসা যায়। শ্রীরামকৃষ্ণ একবার এসেছেন বালক ভক্ত যোগীনকে সঙ্গে নিয়ে, যিনি উত্তরকালের স্বামী যোগানন্দ, যার কথা একটু আগে আমরা শুনেছি, নাম উল্লিখিত হয়েছে। এসেই বলেছেন বাড়ির লোকেদের যে ওগো, এর আজকে কিছু খাওয়া হয়নি, খাওয়ার ব্যবস্থা করো। তো তারপরে যোগীন করে রেগে টেগে একসাথে আপনার কি দরকার ছিল এই সমস্ত বলবার? শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোর খিদে পেয়েছে, বলেছি তো কি হয়েছে। এইরকম বলরাম বাবুর যে বাড়ি, সেইখানে স্বামীজি রয়েছেন এবং রয়েছেন স্বামী যোগানন্দজি, আর রয়েছেন সিস্টার নিবেদিতা। রয়েছেন সিস্টার নিবেদিতা, এবং স্বামীজি বলছেন যে শিষ্যকে বললেন যে তিনি এবং যোগানন্দ এরা যেন দুজন চলে আসেন। স্বামীজি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু বাদেই যাচ্ছেন। কোথায় যাবেন? যাবেন চিড়িয়াখানা দেখতে। তো লিখছেন শিষ্য, স্বামী যোগানন্দ শিষ্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া 2:30 আন্দাজ রওনা হইলেন। তখন ঘোড়ার ট্রাম। বেলা প্রায় 4টার সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট বাবু রামব্রহ্ম সান্যাল রায় বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিলেন। স্বামীজি আসিতেছেন শুনিয়া রামব্রহ্ম বাবু সাতিশয় সন্তোষ লাভ করিলেন এবং স্বামীজিকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের দ্বারে দাঁড়াইয়া রহিলেন। তো বলছেন যে শিষ্য আগে গেছেন, গিয়ে ওনাকে জানিয়েছেন যে স্বামীজি আসছেন। তখন অত আর ফোন টোন করে বলার দরকার ছিল না। তো সরাসরি চলে গেছেন স্বামী যোগানন্দজি, স্বামীজি শিষ্যকে সঙ্গে নিয়ে, এবং গিয়ে বলেছেন যে স্বামী বিবেকানন্দ আসছেন একটু বাদে। তাতে রামব্রহ্ম বাবু, যিনি কিনা সুপারিনটেন্ডেন্ট, রামব্রহ্ম সান্যাল রায় বাহাদুর, তিনি খুব আনন্দিত হয়েছেন এবং স্বামীজিকে গ্রিট করবার জন্য, ওয়েলকাম করবার জন্য তিনি বাগানের দ্বারে দাঁড়িয়ে রইলেন। এই কথা শিষ্য লিখছেন। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। রামব্রহ্ম বাবুও পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতর লইয়া গেলেন এবং প্রায় 1.5 ঘণ্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান প্রদর্শন করাইতে লাগিলেন। স্বামী যোগানন্দ শিষ্য সমভিব্যাহারে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। তাহলে ওই সুপারিনটেন্ডেন্ট ভদ্রলোক দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছেন এবং স্বামীজি ও নিবেদিতা আগে আগে যাচ্ছেন। পেছনে স্বামী যোগানন্দ এবং স্বামীজির শিষ্য এরা দুজনে মিলে যাচ্ছেন। অদ্ভুত দৃশ্য। এরকম দৃশ্য তখনকার দিনের মানুষ মনে হয় অনেক দেখেছেন স্বামীজিকে কেন্দ্র করে, যে যখন ব্রিটিশের পদানত ভারতবর্ষ, সেই ভারতবর্ষের রাজধানীতে
একজন সন্ন্যাসী যাচ্ছেন আর তার সঙ্গে একজন শ্বেতাঙ্গিনী শিষ্যা। শ্বেতাঙ্গিনী শিষ্যা একান্ত অনুগত, তিনি স্বামীজির সঙ্গে যাচ্ছেন। এটা একটা দেখবার মতো দৃশ্য ছিল বলেই মনে হয় যে ওই শ্বেতাঙ্গিনী যার শিষ্যা, তিনি একজন রাজা নন, জমিদার নন, বিরাট কেউকেটা নন, তিনি একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি তাঁর শিষ্য যার জীবনের ঐশ্বর্যই হচ্ছে কাম কাঞ্চন ত্যাগ। তো সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে শিষ্যা যাচ্ছেন, আর পেছন পেছন স্বামী যোগানন্দ এবং স্বামীজির শিষ্য এরা যাচ্ছেন। স্বামীজি একটুখানি যেতে না যেতেই চূড়ান্ত মজা করবেন, সেটার জন্য শিষ্য বোধহয় তৈরি ছিলেন না। শিষ্য লিখছেন, রামব্রহ্মবাবু উদ্ভিদ বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদ শাস্ত্রের মতে বৃক্ষাদির কালে কিরূপ ক্রমপরিণতি হইয়াছে কখনো কখনো তৎ বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন। তো বলছেন যে ওই এভলিউশন যাকে বলা হয় সেইটা রামব্রহ্মবাবু, তিনি বটানির লোক, তো তিনি বলছেন যে যে গাছগুলো আপনারা দেখছেন না, এগুলো অমুক অমুক জায়গা থেকে এসেছে, অমুক অমুক গাছের পরিণতি এগুলো। এইভাবে তিনি প্লান্ট লাইফের যে ইভলিউশন সেইটার কথা বলছেন। এবং স্বামীজিও তখন ডারউইনের মত আলোচনা করছিলেন যে কোন প্রাণী থেকে কোন প্রাণী এসেছে। চিড়িয়াখানায় যখন যাচ্ছেন তখন স্বামীজিও সেগুলো বলছেন যে আমরা ছোট বয়সে বা বড় বয়সে বায়োলজিতে বা জীববিজ্ঞানে যা পড়েছি সেই সব প্রসঙ্গ আসছে যে কোন প্রাণী থেকে বিবর্তনের ফলে কোন প্রাণী উৎপন্ন হয়েছে। শিষ্যের মনে আছে, সর্পগৃহে যাইয়া, মানে সাপের ঘর, সর্পগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র, মানে গায়ে গোল গোল চক্রের মতো আছে একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, এ থেকেই কালে টর্টয়েস উৎপন্ন হয়েছে, অর্থাৎ কচ্ছপ। ওই সাপই বহুকাল ধরে এক স্থানে বসে থেকে ক্রমে কঠোর পৃষ্ঠ হয়ে গিয়েছে। তো বলছেন যে সাপ থেকে কচ্ছপ, যেটা সত্যি বিবর্তনের তত্ত্বের মধ্যে আছে। স্বামীজি বলছেন যে এই যে একটি সাপ, এইটির থেকেই ধীরে ধীরে কচ্ছপ পরিণত হয়েছে। যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে যে তিনি যখন বলছেন সবাই সেটা গ্রহণ করছেন, তাদের ভালো লাগছে যে একজন সন্ন্যাসী তিনি এই বিবর্তনের তত্ত্ব সম্বন্ধে বলছেন। এই যে চুপ করে থাকা অন্যদের, তার মানে সম্মতি, এই সম্মতি দিয়ে যে কি বিপদ ঘটিয়েছেন সেটা তারপরে বোঝা যাচ্ছে। স্বামীজি কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন, তোরা না কচ্ছপ খাস? ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে, তাহলে তোরা সাপও খাস। শিষ্য শুনিয়া ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল, মহাশয়, একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া যাইলে তখন যখন তাহার পূর্বাকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলে যে সাপ খাওয়া হইল, এই কথা কেমন করিয়া বলিতেছেন। তো শিষ্যের এই সংস্কৃত দিয়ে একটা ফিবল ডিফেন্স, কিন্তু স্বামীজি তার আগে বলে নিয়েছেন যে তোরা কচ্ছপ খাস, মানে এবার বুঝে দেখ বাকিটা। তো এই যে পেছন পেছন আসছিলেন আর অনুগত ভক্তের মতো ছিলেন, স্বামীজির কাছে সেটা খুব ডেঞ্জারাস ব্যাপার বোঝা যায় যে এক সময় কোন দিকে কাটবেন বোঝা যাচ্ছে না। তো চিড়িয়াখানায় এইসব ঘটনা ঘটছে, কিন্তু শিষ্য বললেন যে একটা পদার্থ যদি বদলে যায় তাহলে আবার সেই এটা খাওয়া মানে ওটা খাওয়া, এইসব আপনি কেন বলছেন? শিষ্য যখন নিয়ম নিয়ম করে আর কি বলেছেন, তারপরেই লিখছেন, শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন। ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি রক্ষিত ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। তো স্বামীজি সিস্টার নিবেদিতাকে আবার বুঝিয়ে দিলেন কেন? কারণ হচ্ছে যে নিবেদিতা তখনও বাংলা ভালো মতো রপ্ত করতে পারেননি বলেই মনে হয়। আর যদি রপ্ত করতে পেরেও থাকেন, একজন মানুষ আরেকজনের সঙ্গে মজা করে হুড় করে যে বাংলা বলছে সে তো বুঝতে পারাটা শক্ত, সেই জন্য স্বামীজি বুঝিয়ে দিয়েছেন। সিস্টার নিবেদিতার ক্ষেত্রে দেখা যায় যে তিনি অত মেধাবী হওয়া সত্ত্বেও মনে হয় যে মৌখিক বা কথ্য বাংলা যেটা,
সেটা রপ্ত করবার খুব একটা চেষ্টা করেননি। সাধুবন্ধী যে বাংলা, সাধু ভাষার মতো করে যে বাংলা ভাষা, সেইটাই তিনি পছন্দ করতেন এবং ব্যবহার করতেন। শ্রী শ্রী মাকে মাতা দেবী এরকম বলতেন, শুধু মা বললেও হতো। তবে শুধু মা বললে যে মাধুর্য এবং সৌন্দর্য থাকে, তাকে কোটি কোটি মাইল ছাপিয়ে গেছেন নিবেদিতা যখন মাতা দেবী বলেছেন। কিন্তু যেভাবেই হোক তিনি পছন্দ করেছেন একটু সাধু ভাষা ঘেঁষা বাংলা বলতে। একবার একটা বিড়ালকে নিয়ে ছুড়ে দিচ্ছিলেন, বিরক্ত হয়ে বিড়ালটির উপরেতে। তখন নিবেদিতা সব গুলিয়ে গেছে যে কি বলবেন, যে শিউরে উঠেছেন। তখন নিবেদিতা বলছেন মৃত্যু মৃত্যু। তো তার থেকে বুঝে নিতে হবে যে ওনার কোথায় অসুবিধা হচ্ছে। তো এখনকার দিনে ব্রেকিং নিউজ হয়ে যেত নানান কারণে। কিন্তু নিবেদিতা এরকম সব সাধু বাংলা ভাষা বলতেন। সেই জন্য হয়তো স্বামীজির একটু সময় দিতে হয়েছে বুঝিয়ে বলবার জন্য যে শিষ্যকে সাপ কচ্ছপ মিলিয়ে দিয়ে কি বলেছেন, এবং সেটি শুনে নিবেদিতাও হেসে উঠেছেন। এবারে ওরা বাঘ সিংহের ঘরের দিকে গেছেন। রামধর্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল। উহাদের সাল্লাদ বর্জন এবং সাগ্রহ ভোজন শুনিবার ও দেখিবার অল্পক্ষণ পরেই উদ্যান মধ্যস্থিত রামব্রহ্মবাবুর বাসা বাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম। তথায় চা ও জল পানের উদ্যোগ হইয়াছিল। স্বামীজি অল্প মাত্র চা পান করিলেন, নিবেদিতাও চা পান করিলেন। স্বামী বিবেকানন্দ যে খাওয়া দাওয়া, সেটা দেখা যায় এমনিতে যে তিনি বিভিন্ন খাওয়া দাওয়ার সব স্বাদ বুঝতেন, নিজে রান্না করতে পারতেন, যেটা সেখানের অন্তত কলকাতার মেয়েরাও পারতেন না, পারার কথাও নয়। শ্রী শ্রী মা এক জায়গায় বর্ণনা দিচ্ছেন যে নরেন আলু চিড়ে চিড়ে কি একটা করতো। তো তার বর্ণনা শুনে মনে হচ্ছে যে চপ কাটলেট মতো কিছু একটা হয়তো তিনি করতেন। এই যে তিনি করতেন এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তিনি খেতেন যেটা, সেটা মিনিমাম বললেও বেশি বলা হয়ে যায়। ওই সব ব্যাপারে একটা পারফেকশন। কিন্তু আমাদের শাস্ত্রে যেরকম বলা হচ্ছে যে সন্ন্যাসীর অন্যতম ঐশ্বর্য হচ্ছে জিহ্বা সংযম, সেই দিক দিয়ে আবার তিনি জ্যোতিরাজ। তিনি সবটা জানেন, তিনি টেস্টটা জানেন, কিন্তু ভক্ষণ করেন না, সামান্য আস্বাদন করেন না। তিনি অনেকগুলো জিনিসকে ব্লেন্ড করেছেন, ত্যাগ করে দিয়েছেন, কিন্তু পারফেকশনকে ত্যাগ করেননি। তো অত খাবার দাবারের সম্পর্কে সূক্ষ্ম রুচি সম্পন্ন, কিন্তু খান খুবই কম। আমাদের ক্ষেত্রে অনেক সময় গুলিয়ে যায় যে রুচি সম্পন্ন বটে, আবার খেলো এমন যে ডাক্তার দেখা যাবে। কিন্তু স্বামীজির ক্ষেত্রে তা নয়। তার দুদিকটাকে রেখে একটা অদ্ভুত জীবন যাপন, যেরকম শ্রীরামকৃষ্ণের ছিল, যিনি কিনা বোঝাচ্ছেন যে দেখো নৌকো জলে থাকবে, কিন্তু নৌকোর মধ্যে যেন জল থাকে না। সুতরাং খাদ্য সম্পর্কে এরা অবহিত, কিন্তু খাদ্য এদেরকে খেয়ে ফেলেনি। তো এই চা অল্প একটুখানি খেলেন তিনি। শিষ্য লিখছেন যে স্বামীজি অল্প মাত্র চা পান করিলেন। তার মানে হয় কম চা চেয়ে নিয়েছেন, অথবা কাপে যা দেওয়া হয়েছিল তার সামান্য একটুখানি খেয়েছেন, যার জন্য শিষ্যে নজরে পড়েছে। নিবেদিতাও চা পান করিলেন। এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন চা খাইতে সংকুচিত হইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল। অদ্ভুত ব্যাপার যে একই টেবিলে বসা হয়েছে, সেই টেবিলে বসে নিবেদিতা খেয়েছেন। তো তার ফলে হচ্ছে কি যে সেখানে মিষ্টি এবং চা খেতে শিষ্য, অর্থাৎ যিনি বই লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় সংকুচিত হচ্ছেন। তিনি নিজেই লিখছেন যে সংকুচিত হয়েছিলেন। কেন? তখনকার দিন তো আমরা আজকে যেভাবেই দেখি না কেন, এটা একটা অদ্ভুত ঘটনা এবং একটা স্ট্রাইকিং ইনসিডেন্ট যে স্বামীজির শিষ্য, কিন্তু তা হলেও
এত ভেতরে সংস্কার প্রবল, এর মধ্যে দোষের কিচ্ছুটি নেই। এই রকমই তো ছিল, আমরাই কি এখন সব সংস্কার মুক্ত? সুতরাং নিবেদিতা যে টেবিলে বসে খেয়েছেন, সেই টেবিলে মিষ্টি এবং চা, আমি নিজে জানি না, হয়তো মিষ্টি খাওয়ার ব্যাপারে আরো কিছু নিষেধাজ্ঞাও ছিল, যে মিষ্টি খাবে কি, যে এর ছোঁয়া ওর ছোঁয়া তার ছোঁয়া, অন্ন খাবে না, মিষ্টি খাবে না, কিছু একটা ছিল। শিষ্য নিজেই লিখছেন যে সেখানে নিবেদিতার ছোঁয়া লেগে গেছে, সেই ছোঁয়া মিষ্টান্ন চা খাইতে সংকুচিত হয়েছে। ছোঁয়া লেগে গেল কি করে? এমন হতেই পারে যে একই জায়গায় সার্ভ করা হয়েছিল, নিবেদিতা তারপর এগিয়ে দিয়েছিলেন, যেমন হয়ে থাকে, তো তার ছোঁয়া লেগে গেছে এবং সেইটাতে শিষ্য খেতে সংকোচ করছেন। নিবেদিতার প্রসঙ্গ আজকে আমরা আলাদা করে আলোচনা করছি না, কিন্তু করলেও সেটা বোধহয় খুবই প্রাসঙ্গিক হবে। তাকে যে কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে সেটার একটা দৃষ্টান্ত এখানে রয়েছে। যার পেটে বিদ্যে নেই, সে যদি ছোঁয়াছুঁয়ি নিয়ে, ব্রাহ্মণ ম্লেচ্ছ এইসব নিয়ে ব্যস্ত হয় এবং সেই মহিলাকে কষ্ট দেয়, তাহলে সেটা একরকম। কিন্তু এখানে যিনি কিনা পণ্ডিত ব্যক্তি, তিনি আবার অন্যদিকে ব্রাহ্মণ বাড়ির ছেলে, তো তিনি স্বামীজি রয়েছেন, নিবেদিতা স্বামীজির জন্য সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছেন, সে সবই হলো, কিন্তু তা সত্ত্বেও চা মিষ্টি খেতে পাচ্ছেন না, নিবেদিতার হাতের ছোঁয়া লেগে গেছে। সেই যে নিবেদিতার হাতের ছোঁয়া লেগেছে, হাত, সেই হাতটা গায়ে লাগেনি, ওই কাপে বা কোথাও হয়তো লেগে গেছে, সেই জন্য নিবেদিতার ছোঁয়া শিষ্য খেতে পাচ্ছেন না। কিন্তু আজকে 2019-এ শ্রীরামকৃষ্ণের ইচ্ছে নিশ্চয়ই যে জিনিসগুলো এমন ভাবে মানুষের কাছে পৌঁছেছে, যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত, যারা ওরকম ভাবে আলাদা করে ভক্ত নন কিন্তু মোটামুটি খবরাখবর রাখেন, এই সমস্ত মানুষের কাছে যেভাবে জিনিসটা পৌঁছেছে, তাতে বোধ হয় নিবেদিতার হাতের স্পর্শ ভাবতে গেলে ব্রাহ্মণ বা অব্রাহ্মণ যে কেউ ভেতরে ভেতরে বড় আনন্দ লাভ করবে, কারণ এই সেই হাত যে হাত শ্রী শ্রী মায়ের পাদস্পর্শ করেছে। This is absolutely fantastic and wonderful transformation, যেখানে কিনা এইভাবে আসছে, সংস্কারগুলো আসেনি, ওই ছোঁয়াছুঁয়ির জায়গা থেকে অনেক দূর আমরা মুক্ত হয়ে গেছি, এখনো নিশ্চয়ই আছে, কিন্তু কতদূর মুক্ত হয়ে গিয়ে থাকলে লোকে নিবেদিতার স্পর্শ মানে ইনডিরেক্টলি শ্রী শ্রী মায়ের স্পর্শ এরকম ভাবতে উদ্বুদ্ধ হয়। শ্রী শ্রী মা নিজে বলতেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে দেখো, তিনি তো ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। ওই ঠাকুর কোন সংস্কারকে জোর করে ভাঙেননি, কিন্তু এমন একটা স্মিত হাস্য রেখেছেন তার মধ্যে, বিভিন্ন ক্ষেত্রে বোঝাই যায় যে তিনি হয়তো মন থেকে অনুমোদন করছেন না, বাট হি হ্যাজ আ ভেরি ভেরি ডিপ প্ল্যানিং, যে ধীরে ধীরে সব বদলে যাবে। এই নিবেদিতা, যাকে নিয়ে ভাবতে মানুষের এখন এত ভালো লাগে, নিবেদিতা শ্রী শ্রী মা, নিবেদিতা শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গ শুনলে অনেকের চোখে জল আসে, নিজের মনে বই পড়তে পড়তে চোখ ভিজে যায়। তাহলে সেই ছোঁয়াছুঁয়ির জন্য বেচারি নিবেদিতা যা কষ্ট পেয়েছেন, আমাদের ভাবতে ইচ্ছে করে আজকে মানুষজন যেভাবে তাকে স্মরণ করেন, সেখানে শ্রদ্ধা শব্দটাও খুব ওজনে কম পড়ে যায়। তাতে অলক্ষ্যে নিবেদিতার কতটা আনন্দ লাভ হচ্ছে সেটা ভাবতে ইচ্ছে করে। কিন্তু সেদিনকে যখন তিনি হেজিটেট করছেন শিষ্য, তখন স্বামী বিবেকানন্দ ইনসিস্ট করলেন যে না, খেতে হবে, বলতে শিষ্য খেলেন। আর ওই গোড়া ব্রাহ্মণের ঘরের ছেলে তো, কিন্তু স্বামীজিকে গুরু রূপে মেনেছেন, তো স্বামীজি কি করলেন, একটু জল পান করে তাকে দিলেন যে ঠিক আছে, এতে যদি ওর দোষ টোষগুলো কাটাকাটি হয়ে যায় আর কি, যে গুরুর প্রসাদ সে পাচ্ছে, না হলে আজকে রাত্রে হয়তো ঘুমতেই পারবে না, তো তাই জন্য একটু জল পান করে অবশিষ্টাংশ শিষ্যকে দিলেন। অতঃপর ডার্উইনের ক্রমবিকাশবাদ তৈরি কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগলো। এই যে নিজে জোর করলেন যে সিস্টারের ছোঁয়া লেগেছে, কি হয়েছে তুই খা, এইটা যে শিষ্য করলেন, এতে ওনার দ্বিতীয়বারের জন্য বিপদ বাড়লো। সেই প্রসঙ্গের মধ্যে আজকে আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু এইটা শেষের দিকে আছে যে স্বামীজি কি সাংঘাতিক একটা কাণ্ড ঘটাবেন এই চা খাওয়াকে কেন্দ্র করে ফেরার পর। আপাতত ওই চিড়িয়াখানার প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, যেখানে
রামব্রহ্মবাবু স্বামীজিকে জিজ্ঞেস করছেন, ডারউইন ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তৎসম্বন্ধে আপনার অভিমত কি? এই কথা স্বামীজিকে জিজ্ঞেস করলেন। চিড়িয়াখানা দেখতে গেছেন কেউ? কে দেখতে যায়? অনেক মানুষই দেখতে যায়। কোনো ভিভিআইপিও দেখতে যেতেই পারে, হয়তো জানো, আমি জানি না। হয়তো রাজ্যপাল কি তার বাড়ির কেউ এসছেন কলকাতা শহরে, রাজ্যপাল তাকে নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠিয়ে দিলেন, তাহলে এরা ভিভিআইপি স্ট্যাটাস পাবে বা সেরকম ট্রিটমেন্ট পাবেন যে তাদের বাড়ির লোক এসছে চিড়িয়াখানা দেখতে। রাজ্যপাল বা ওই রকম পজিশনের কোনো মানুষ যদি যান। স্বামী বিবেকানন্দ যখন গেছেন তখন রামব্রহ্মবাবু তাকে খুব খাতির যত্ন করেছেন, শ্রদ্ধা করেছেন। অন্য কোনো পদাধিকারী রূপে নয়, কিন্তু বিদেশে বক্তৃতা দিয়েছেন, ভারতবর্ষের ধর্মের কথা বলেছেন, একজন জগৎ বিজয়ী সন্ন্যাসী সেই হিসেবে দিয়েছেন, এই অবধিও ছিল ঠিক। কিন্তু তাকে জিজ্ঞেস করছেন ডারউইনের ক্রমবিকাশবাদ নিয়ে, এইটা অদ্ভুত হয়ে গেল। যদি বলতেন যে রুদ্রাক্ষের মালা কোথায় পাওয়া যাবে তাহলে এটা বোঝা যেত, কিন্তু স্বামীজি না হয় গল্প করতে করতে গেছেন, আর এই রামব্রহ্মবাবু সায়েন্সের লোক, চা খাইয়ে দিয়েছেন, মিষ্টি টিষ্টি খাইয়ে দিয়েছেন তো হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি জিজ্ঞেস করছেন যে ডারউইন যেভাবে ইভলিউশনের কথা বলেছেন এটা সম্পর্কে আপনার অভিমত কি? স্বামী বিবেকানন্দকে এটা জিজ্ঞেস করা, আবারও ভাবছি আমরা যে একজন যদি লেখাপড়া সম্পর্কে আগ্রহী মানুষও হন, তাহলে ওর মেন ব্যাপারটা তো হয়ে গেছে, চিড়িয়াখানা দেখা হয়ে গেছে, তারপরে এটা জিজ্ঞেস করা মানে যে বেশ একটু টাইম যাবে হয়তো, কিন্তু তিনি শুনতে চাইছেন। বোঝাই যাচ্ছে যে এটা ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ থেকে আলাদাভাবে বলছেন না, তাহলে পুজো পাঠ মন্ত্রতন্ত্র নিয়ে বলতেন। এইটি বলছেন একেবারে বিজ্ঞানের জায়গা থেকে জানতে চাইছেন একজন সিনিয়র মানুষ, যিনি আবার ওই চিড়িয়াখানার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মানুষ। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, যে তিনি যখন কথা বলছেন তখন সেই লাইনের লোক বুঝে যাচ্ছে যে ইনি চারটি জিনিস থেকে কি শুনেছেন এখানে এসে পেশ করে দিলেন, ওই রকম নয়। আমরা অনেক সময় করে থাকি যে কোথাও গেলাম, সেখান থেকে কিছু শুনেছি দিলাম বলে, যে ওখানকার লোক সে বুঝবে যে কিছু না, অগভীর কথা বলছে, এই সম্বন্ধে পরে উনি কিছু না কোথেকে শুনেছে আর বলবে। যখন স্বামী বিবেকানন্দ বিদেশে আছেন, শিকাগো ধর্ম মহাসভার আগে এবং তার পরে সায়েন্টিস্টদের সঙ্গে তিনি মিশেছেন, এবং সায়েন্টিস্টদের সঙ্গে যখন মিশছেন তখন উনি যে কথাবার্তা বলছেন তাতে তারা অনেক ক্ষেত্রে অবাক হয়ে গেছেন যে ইনি এতটা খবর রাখেন কিরকম। লর্ড কেলভিন উপস্থিত রয়েছেন এরকম একটা পার্টিতে, স্বামী বিবেকানন্দ কথা বলছিলেন এবং people were amazed by his knowledge of electrical engineering. এটা স্বামীজির জীবনীতে রয়েছে। নিকোলা টেসলা, তার ল্যাবরেটরিতে তিনি গেছেন। টেসলার মতো মানুষ, যার কথা এখনকার দিনে একটু যারা ফিজিক্সে অ্যাডভান্সড তারা পড়ে, তার নিচে পড়ে না। টেসলা ফিজিক্সের জগতে একজন দিকপাল, তার ল্যাবরেটরিতে স্বামী বিবেকানন্দ যাচ্ছেন একবার নয় একাধিকবার, এবং পত্র বিনিময় হচ্ছে তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। টেসলা যে মানসিকতার লোক, তাতে কেউ যদি জ্যোতিরাজ হন, সারা পৃথিবীর সন্ন্যাসী সম্প্রদায়ের গুরুস্থানীয় হন, তাতেও টেসলা নিজের ল্যাবরেটরিতে সেই লোককে 2 মিনিটও সময় দেবেন না। কিন্তু স্বামীজির সঙ্গে প্রায় বন্ধুত্বপূর্ণ জায়গায় কসমোলজি নিয়ে তার যে এক্সচেঞ্জ গুলো আছে, বাক্যালাপ গুলো আছে, মত বিনিময় গুলো আছে, তার থেকে বোঝা যায় যে স্বামীজি শুধু যে আধ্যাত্মিকতা জানতেন তাই নয়, দর্শনকে শাস্ত্র রূপে জানতেন, এবং মানুষ যেখানে সত্যের অনুসন্ধান করেছে কোট আনকোট বিজ্ঞান বলে, সেইটিকেও গভীরভাবে তিনি ফলো করবার চেষ্টা করেছেন। আমার মনে হয় আমাদের যে তিনি মুখ খুলতেন সেই সব বিষয়েই, যেসব বিষয়ে ওনার গভীরভাবে পড়াশোনা আছে। তা না হলে শুধু ওই রামব্রহ্মবাবু বলে নয়, তার
জীবনীতে বিভিন্ন মানুষকে দেখা যেত না যে ওনার সঙ্গে ওইভাবে ইন্টারঅ্যাক্ট করতে। আপনার সঙ্গে জাহাজে আমার পরিচয় হয়েছিল বলে একজন তাকে চিঠি লিখছেন যে আমার সঙ্গে আপনার জাহাজে পরিচয় হয়েছিল, আপনার হয়তো মনে থাকবে আমাকে, আপনার উপদেশ অনুযায়ী আমি ভারতবর্ষে মৌলিক বিজ্ঞান চর্চার জন্য একটা কেন্দ্র স্থাপন করতে চলেছি এবং আমার মনে হয় যে সেই কেন্দ্রের মাথায় থাকতে পারেন একমাত্র বিবেকানন্দ ছাড়া আর কেউ নয়। এই কথা লিখছেন স্যার জামশেদজি টাটা স্বামী বিবেকানন্দকে ওইটি স্মরণ করে যে বছর কয়েক আগে জাহাজে দুজনের দেখা হয়েছিল। যখন স্বামীজি তাকে বলেছিলেন যে আপনি আমাদের দেশে ইন্ডিজেনাস সায়েন্স, দেশীয় বিজ্ঞান চর্চার জন্য একটা কেন্দ্র খুলুন, তখন সেই মানুষটা কত দূর অনুপ্রাণিত হয়ে গিয়েছিলেন, যেখান থেকে তিনি পরে বলছেন যে আপনার হয়তো মনে করবে যে আমি জাহাজে ছিলাম সঙ্গী, আমি এখন সো দিস স্টার্টআপ ইজ অ্যাবসলিউটলি সিরিয়াস। স্বামীজিকে সেদিন হয়তো উনি খুব ঘাট নেড়ে হ্যাঁ করবো বলেননি, কিন্তু পরবর্তীকালে সে যখন করবেন বলে ব্রতী হয়েছেন এবং যে ব্রতী হওয়ার পূর্ণ রূপায়ণ হচ্ছে আজকের ব্যাঙ্গালোরে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আছে সেইটি, ইট হ্যাজ বিন এস্টাবলিশড। কিন্তু সেই মানুষটার মনে হয়েছে যে জাহাজে যে সন্ন্যাসীকে দেখেছিলাম, ইট ইজ হি হু ক্যান হেড দিস ইনস্টিটিউশন। কিন্তু স্বামীজি সেটির উত্তরে হ্যাঁ বলতে পারেননি, যেহেতু তার পক্ষে যে তখন যা তার কাজ সেটাতে রাজি হওয়া সম্ভব ছিল না। কিন্তু দেশীয় বিজ্ঞান নিয়ে কেউ যদি কিছু বলেন, সে সন্ন্যাসী যতই মর্যাদার হন আর শ্রদ্ধার হন, যখন ইনস্টিটিউট স্থাপন হবে তখন তাকে কেউ ইনভাইট করবে নাকি যে আপনি এটার হেড হন। তাহলে স্বামীজি যদি হ্যাঁ বলতেন, যদি ওটা একটা বড় যদি হ্যাঁ বলতেন যে আচ্ছা আমি 2 মাসে একবার করে যাব, তাহলেও বোধহয় জামশেদজি টাটা ওকে ডিরেক্টর করতেন। সুতরাং বোঝা যায় যে কথার মধ্যে কিছু ছিল এবং কিছু ছিল না। কি ছিল? ছিল এই যে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান, ছিল ভারতবর্ষের বিজ্ঞান চর্চার প্রতি শ্রদ্ধা, ছিল ভারতবর্ষের প্রাচীনকালে বিজ্ঞান প্রযুক্তিতে যে অগ্রগতি এবং যে প্রতিভার বিকাশ হয়েছে সেই সম্পর্কে সম্যক ধারণা। আর ছিল না কোনটা? ছিল না ওই এলোমেলো উৎকট যুক্তিহীন চিন্তা যে প্রাচীন ভারতে যা ছিল সবই ভালো। এইটা স্বামীজির কোনো দিন ছিল না। বরং উনি বলেছেন যে কিছু লোক আছে তাদের একটা টেন্ডেন্সি যে হাঁচি টিকটিকিরও বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বার করে, যে হাঁচলে যেতে নেই, টিকটিকি ডাকলে যেতে নেই, এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা। দিস ইজ শিয়ার ট্র্যাশ। স্বামীজি সেটা পরিষ্কার করে বলেছেন যে কখনো ওই ছেলে মানুষের মধ্যে পড়ো না যে যা যা আমাদের কুসংস্কার আছে, তুমি হিন্দুর ছেলে হয়ে আর বিজ্ঞান চাকরি করেছো বলে ভাবে খুব বড় হিন্দু হয়ে গেছো, যে উৎকট কুসংস্কার, আকাট কুসংস্কার যেগুলো এক্ষুনি ফেলে দেওয়া দরকার, তুমি ভাবে যে তুমি কোন বিরাট হিন্দুর ছেলে যে সেগুলোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দিলে, এইটা কখনো করতে যেও না। কিন্তু সত্যি সত্যি যদি তুমি মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের যে চিন্তা ভাবনা সেটি চরক সুশ্রুত তাদের হাত ধরে, পতঞ্জলির যোগশাস্ত্রের হাত ধরে আমাদের যে বিজ্ঞান সম্মত চিন্তা ভাবনা সেইটির যদি তুমি অনুবর্তন করো, সেটাকে যদি তুমি ফলো করো, তাহলে দেখবে যে বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের কি জিনিস ছিল। এই যার যুক্তিসিদ্ধ চিন্তা ভাবনা, তার দ্বারা টেসলা হন, লর্ড ক্যালভিন হন, জামশেদজি টাটা হন, রামব্রহ্মবাবু হন, তারা যে ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন, চার্মড হয়ে যাবেন, অ্যাট্রাক্টেড হয়ে যাবেন এবং এনরিচড হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো এই সারাদিন ঘোরানো টোরানোর পর যেন নতুন এনার্জি নিয়ে রামব্রহ্মবাবু জিজ্ঞাসা করছেন যে ডারউইনের ক্রমবিকাশবাদ সম্পর্কে আপনার অভিমত কি? তখন স্বামীজি যা বলছেন একেবারে উল্টো জিনিস বলছেন। যিনি কচ্ছপ সাপ নিয়ে মজা করছিলেন, কতটা ইয়ার্কি মারছিলেন, ইনি তিনি নন, মনের দিক থেকে অন্যরকম। মানে ইনি তো তিনি, কিন্তু মানসিকতা এখানে অন্যরকম। বলছেন ডারউইনের কথা সঙ্গত হইলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত মীমাংসা, এই কথা আমি স্বীকার করিতে পারি না।
স্বামীজি বলছেন যে ডারউইন যা বলেছেন, ডারউইন কি বলেছেন আমরা যেটুকুনি জানি, স্বামীজির কথা প্রসঙ্গেও আসছিল যে বিভিন্ন প্রজাতি যারা রয়েছে পৃথিবীতে, সে ডাইনোসর হতে পারে, সাপ হতে পারে, কচ্ছপ হতে পারে, পাখি হতে পারে, স্তন্যপায়ী হতে পারে, এদের কমন গল্পটা কি? সেটা হচ্ছে এই যে যখন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে পারছে না, সবসময় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, যখন পারছে না তখন সে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর যে পারছে সেই প্রজাতি বেঁচে থাকছে। দেখতে অধিকার হলেও ডাইনোসররা পারেনি, মরে গেছে, ওই জন্য প্রজাতিটা শেষ হয়ে গেছে। কিন্তু মাছেরা পেরেছে। মাছেরা যখন দেখেছে যে জলের মধ্যে খুব অসুবিধা হচ্ছে নানান কারণে, তখন একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতিতে যখন যাচ্ছে, ওদেরই একটা অংশ কচ্ছপে পরিণত হয়েছে, অর্থাৎ উভচর প্রাণীতে পরিণত হয়েছে। রেপটাইল থেকে এটা হয়েছে, তো সরীসৃপ থেকে উভচরে পরিণত হয়েছে, ওই জগতের সঙ্গে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে। এই যে যুদ্ধ করার যে গল্পটা, যেটি কিনা ডারউইনের ক্রমবিকাশবাদের মধ্যে রয়েছে, স্বামীজি বলছেন যে ডারউইনের কথা সঙ্গত হলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে এটি যে চূড়ান্ত মীমাংসা, এই কথা আমি স্বীকার করতে পারি না। আর যদি বায়োলজির ক্লাস হতো এবং টিচার যদি খুব ভালো মানুষ হতেন, যে কোনো রাগ করবেন না তিনি, আর যদি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লও হতো, তাহলেও সে বোধহয় এইভাবে বলতে পারতো না যে আমি এটা মানি না। ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের বলা অসুবিধা আছে, কারণ সে তো তখন শিখছে, কিন্তু তাহলেও ডারউইনের যে ক্রমবিকাশবাদ যেটা জগতে এত প্রতিষ্ঠিত, সেইটা একজন বলবে যে আমি এটা মানি না, এটা ভাবা যায় না যে ভেতরে কতটা কনভিকশন থাকলে এটি বলছেন। এবং আবারও ভাবছি আমরা যে যিনি বলছেন তিনি বোটানি কি জুলজির কোন ছাত্র বা ছাত্রী নন, তিনি একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি বলছেন যে আমি ওটা মানি না। রামব্রহ্মবাবু বলছেন এই বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি? রামব্রহ্মবাবু ইন্টেলিজেন্ট মানুষ, তিনি বুঝে গেছেন যে ওই যে ওয়েস্টার্ন সায়েন্সে যে বলা হয়েছে, এটার যখন উনি প্রতিবাদ করছেন, তার মানে প্রাচ্য দর্শনে বা ভাবনায় কিছু বোধহয় আছে। স্বামীজি বলছেন সাংখ্য দর্শনে ওই বিষয়ে সুন্দর আলোচিত হইয়াছে। ভারতের প্রাচীন দার্শনিকগণের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলিয়া আমার ধারণা। তো বলছেন যে ভারতের দার্শনিকরা যা বলেছেন ওইটি চূড়ান্ত। আমরা যদি ওখানে থাকতাম এবং আমরা যদি বটানি স্টুডেন্ট হতাম, একটু আগে রয়েছে যে ইনি উদ্ভিদ বিদ্যায় সুপণ্ডিত, তাহলে যে মুহূর্তে স্বামীজি বলছেন যে আমাদের প্রাচীন দার্শনিকদের সিদ্ধান্ত এই সমস্ত আছে খুব ভালো ভালো, আমরা হয়তো তখন প্রমাদ গুনতাম যে এইবার তো উনি যা বলবেন তা কিচ্ছুই বোঝা যাবে না, তাহলে ব্যাস এখন আবার পায়ে হাত দিয়ে প্রণাম করে যে যার জায়গায় ফেরত যাই। কিন্তু দেখা যাচ্ছে ওই আর কি, স্বামীজি যখন বলেন সেটা জীবন্ত হয়ে ওঠে। রামব্রহ্ম বলছেন সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয়। তখনকার দিনের যে ভঙ্গি, সেখান থেকে বলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে চা হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, রামব্রহ্মবাবু হয়তো সৌজন্যবশত খেয়েছেন, বিকেলের দিকে তো চা খাওয়ার একটা ইচ্ছে হয়ে থাকতেই পারে, কিন্তু সেগুলো যত টেস্টফুল ছিল তার থেকে অনেক বেশি ভালো লাগছে হয়তো এইটা। সেই জন্য বলছেন যে যদি সংক্ষেপে বুঝিয়ে দেন তাহলে তো শুনতেই পারি। স্বামীজি বলছেন নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করিতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে, সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে। পাতঞ্জল দর্শনে কিন্তু এই সকলের একটিও উহার কারণ বলিয়া সমর্থিত হয় নাই। রামব্রহ্মবাবুকে বললেন যে আপনি নিশ্চয়ই এগুলো জানেন যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইত্যাদি, এবং ন্যাচারাল সিলেকশন। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যে মারপিট চলে, যে কে বেঁচে থাকতে পারবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নখ দাঁত ইত্যাদি সহ যে কিনা সবচেয়ে ফিট, লড়ে টড়ে অন্যকে বধ করে
যে কিনা টিকে গেল তাকেই প্রকৃতি বরণ করে নেয়, ন্যাচারাল সিলেকশন। তো এইরকম যে ব্যাপারগুলো বইতে আছে এসব তো আপনি জানেন। পাতঞ্জল দর্শনে কিন্তু এই সকলের একটিও উহার কারণ বলিয়া সমর্থিত হয় নাই। পতঞ্জলির মত হচ্ছে এক স্পিসিস অর্থাৎ এক জাতি থেকে আরেক স্পিসিসে পরিণতি প্রকৃতির আপুরণের দ্বারা সংসাধিত হয়। আমরা আজকে সন্ধ্যায় যে আলোচনার মধ্যে রয়েছি সেটি বেশ একটু শক্ত। সেই প্রসঙ্গ স্বামীজি করেছেন, নিবেদিতা এবং শিষ্য রয়েছেন, রামব্রহ্মবাবু রয়েছেন, কিন্তু স্বামীজি যা বলেছেন সেটি আজকের দিনেও খুব মৌলিক বলে মনে হয়। এখনকার দিনে এর কাছাকাছি কিছু তত্ত্ব এসেছে, কিন্তু স্বামী বিবেকানন্দ সেই সময় 1898-তে কি করে এইসব কথা বলেছিলেন সে ভারী ভাবতে অবাক লাগে। বক্তা শ্রোতা মিলে চেষ্টা করা যেতে পারে প্রসঙ্গগুলি অনুসরণ করবার। স্বামীজি বলছেন পতঞ্জলির মত হচ্ছে এক স্পিসিস থেকে আরেক স্পিসিসের পরিণতি প্রকৃতির আপুরণের দ্বারা সংসাধিত হয়। আবরণ বা অবস্ট্যাকলস এর সঙ্গে দিনরাত স্ট্রাগল করে যে উহা সাধিত হয় তা নয়। আমার বিবেচনায় স্ট্রাগল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীব ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয় যা পাশ্চাত্য দর্শন সমর্থন করে, তাহলে বলতে হয় এই ইভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। সাংসারিক উন্নতির কথা স্বীকার করিয়া রইলেও আধ্যাত্মিক বিকাশকল্পে উহা যে বিষম প্রতিবন্ধক এই কথা স্বীকার করিতেই হয়। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা, এই সব স্বামীজি বলতে আরম্ভ করলেন। ওর বক্তব্য হচ্ছে যে বিদেশি ভাবে যেখানে কিনা মারপিট, নখ দন্ত হত্যা এইটাকে বলা হচ্ছে, সেইটার দ্বারা শারীরিক ভাবে বেঁচে থাকার প্রসঙ্গটা আসছে। কিন্তু সেখানেও আমাদের যোগশাস্ত্রে বলা হচ্ছে যে প্রকৃতির মধ্যে যে ভ্যাকুয়ামটা তৈরি হয় সেইটা পূরণের জন্য নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়। এটা পতঞ্জলির মত, প্রকৃত্যাপুরাৎ। তো এইটা স্বামী বিবেকানন্দ বলছেন যে দৈহিক ক্ষেত্রে এরকম হয়ে থাকে। কিরকম না, পতঞ্জলির যোগশাস্ত্রে আছে যে কৃষক যেরকম ভাবে খেতে জল আনবার জন্য মাটি কাটেন, কাটতে 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 জল চলে এলো, সেরকম ভাবে এই ক্রমবিকাশটা হয়। পথটা কাটা হয়, তার মধ্যে দিয়ে প্রকৃতি যেন কাটছে সেই পথটা, এবং সেটার মধ্যে দিয়ে একটা রূপ থেকে আরেকটা রূপ, একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি আসে। প্রকৃতি এরকম ভাবে করে, তথা ক্ষেত্রিকবধ এরকম বলা হচ্ছে যে কৃষক যেরকম ভাবে মাঠে মাটি কাটছেন এবং জল আসছে, সেরকম ভাবে লো লেভেল থেকে অ্যাডভান্সড অ্যানিমাল আসছে, প্রকৃতি ওইরকম ভাবে ট্র্যাকটা কেটে 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 যাচ্ছেন। তো এইসব পতঞ্জলির মত বলবার পাশাপাশি স্বামীজি বলছেন যে ওই যে লোকতন্ত্রযুক্ত যে কম্পিটিশনের কথাটা, ওইটা শুনতে খুব বাজে লাগে। কেন না, বিজ্ঞানের দিক থেকে ওটাকে যদি বা মেনে নেওয়া গেল যে ওই স্ট্রাগল করে যে জীব থাকবার সেই থাকে, কিন্তু এটা আধ্যাত্মিকতার দিক থেকে খুব গোলমেলে। সেইটা বলে স্বামীজি বলছেন যে আমাদের দেশীয় দার্শনিকদের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা। আত্মার বিকাশের তারতম্যে বিচিত্র ভাবে প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশ। প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ। প্রকৃতির অভিব্যক্তির নিম্ন স্তর সমূহে যাই হোক, উচ্চ স্তর সমূহে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয়। দেখা যায় সেখানে শিক্ষা, দীক্ষা, ধ্যান ধারণা এবং প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয়। স্বামীজি বলছেন আচ্ছা ধরা যাক যে ডারউইনের কথা মেনে নিয়ে ওই অন্য প্রাণী থেকে মানুষ যে এলো, সেটা যুদ্ধ করে যারা জিতে গেল, মানুষ জিতে গেছে এরকম যদি মনেও করা হয়, তাহলে
ভালো মানুষের ক্ষেত্রে এসে এই তত্ত্বটা যে যে যুদ্ধ করে জয়লাভ করে সেই বেঁচে থাকে, এই তত্ত্বটা একবারে হুমড়ি খেয়ে পড়বে। তার কারণ হচ্ছে যে মানুষের যে বিকাশটা হচ্ছে এটা বুদ্ধির স্তরে এবং বোধের স্তরের বিকাশ। সেখানে ডারউইনের যে তত্ত্ব যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা, এটার কাজ করার কোনো মানেই নেই। এমনিতে আধুনিক জীববিদ্যায় দেখতে পাওয়া যায় যে বিবর্তন যেটা হয়েছে ওই শিম্পাঞ্জি থেকে মানুষ এরকম যে ভাবা হয়, এইখানেই শেষ। কেন না, এই যে রূপটা মানুষের, আধুনিক জীববিদ্যা বলছে যে এই রূপটা আর বিশেষ বদলাচ্ছে না, আর বদলাবেও না। তার কারণ আগে যে বিভিন্ন প্রজাতি প্রকৃতির সঙ্গে লড়তো, তারা সঙ্গে কেউ থাকতো না। ওকে নিজের দেহগত যে অঙ্গ সংস্থান, সেইগুলোকে বদলে বদলে প্রকৃতির সঙ্গে লড়তে হতো। সেই জন্য তার এক সময় মনে হয়েছিল যে যদি ওড়বার মতো ডানা থাকতো, এই করে পাখির সৃষ্টি, তারপর স্তন্যপায়ী ইত্যাদি, যে তাকে প্রকৃতির সঙ্গে, যেন একটা লোককে যদি ভাবা হয় যে উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আছে, সেখানে কখনো প্রচন্ড গরম, কখনো প্রচন্ড ঠান্ডা, মরুভূমি, তাহলে সে কিভাবে ফাইট করবে? এইভাবে সমস্ত জন্তু জানোয়ারকে ফাইট করতে হয়েছে। আর সেই উন্মুক্ত প্রান্তরের মধ্যে শুধু যে গরম ঠান্ডা রয়েছে তাই নয়, আরো অন্যান্য জন্তু জানোয়াররা খেতে আসছে। এর মধ্যে থেকে ফাইট করে কে বাঁচবে আর কে বাঁচবে না, সেখানে ফাইট কথাটা আছে। যারা ফাইট করতে পেরেছে তারা বেঁচেছে, যারা পারেনি তারা লুপ্ত হয়ে গেছে। কিন্তু মানুষের আকারটা যখন এলো, তখন পুরোটা বদলে গেল। এই জন্য নয় যে এখন আর মরুভূমি বলে কিছু নেই, এখন আর বাঘ সিংহ বলে কিছু নেই, তার জন্য নয়। বদলে গেল কেন? বদলে গেল একটি মাত্র কারণে, সেটা হচ্ছে মানুষ তার বুদ্ধির সহায়তায় একটা জিনিস তৈরি করতে পেরেছে, যাকে বলা হচ্ছে যন্ত্র। এই যে যন্ত্র সে তৈরি করতে পারছে, সেই যন্ত্র ওই কাজটা করে দিচ্ছে যার জন্য আগে বিবর্তনের দরকার হতো। যে চিড়িয়াখানার কথা হচ্ছে, সেই চিড়িয়াখানায় তো বাঘকে তো বন্দি করা আছে, আগে তো পারা যেত না। কত হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ হয়তো বাঘের পেটে গেছে, পূর্বপুরুষেরা। কিন্তু তারপর যখন সে যন্ত্র আবিষ্কার করতে পেরেছে, তখন সেই বাঘকে খাঁচায় বন্দি করে রেখেছে আর টিকিট বিক্রি করে লোকে এনে দেখিয়েছে। অতএব যন্ত্র যখন সে তৈরি করতে পেরেছে, এই যে যন্ত্র সভ্যতা, তখন আর তার দৈহিক শক্তি বৃদ্ধির প্রয়োজন হয়নি। যেটা প্রয়োজন হয়েছে এবং এখনো হচ্ছে, সেটা হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধির। একজন রাষ্ট্র নেতা মানে কি সে ওই রাজ্যের একজন ব্যায়ামবীর নাকি? তা তো নয়। সে হয়তো দুষ্ট বুদ্ধি প্রয়োগ করছে, কিন্তু শারীরিক শক্তি করে দরকার লাগছে না। অতএব যেখান থেকে নখ দাঁত, যেখান থেকে মারপিট, যেখান থেকে জয়লাভের প্রসঙ্গ ছিল, সেই পুরোটা মানুষের ক্ষেত্রে এসে অবান্তর হয়ে যাচ্ছে, যেহেতু তার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির বিকাশ হচ্ছে সাংঘাতিক, এবং সেই বুদ্ধিবৃত্তি দিয়ে সে যন্ত্র তৈরি করে ফেলতে পারছে। কখনো সেটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে, কখনো সেটাকে টুইন টাওয়ার ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যে টুইন টাওয়ার ধ্বংস করছে, তাকে কিংকং এর মতো দেখতে নয়। তাই দৈহিক বিবর্তন সেই জায়গাটাই অবান্তর হয়ে গেছে। অতএব মানুষের ক্ষেত্রে যে বিবর্তন, সেটা কিরকম ভাবে হতে হবে না, তার মানসিক জায়গার থেকে বিবর্তন হতে হবে, এইটা স্বামীজির বক্তব্য। এই বিবর্তনটা তাহলে ডারউইনিজমকে এখানে আনলে চলবে না। এই বিবর্তন যদি ভাবা যায় যে অ্যামিবা, পায়ের নিচে চলে যে কৃমি, অন্যান্য পতঙ্গ, কীট, তাদের থেকে গরু ছাগল অনেক উন্নত, আর গরু ছাগলের থেকে মানুষ অনেক উন্নত, তাহলে এই উন্নতির পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা কি বোকার মতো ওই ডারউইনিজমকে কেন্দ্র করে আমাদের ভাবতে হবে যে যার কাছে যত বেশি অস্ত্র শস্ত্র সে আরো উন্নত? খুব খারাপ হয়ে গেল জিনিসটা। স্বামীজি সেখানে বলছেন যে এবারে যে উন্নতি, সেটা মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হতে হবে, এই দিকটা ভাবতে হবে। আমরা বলছিলাম যে প্রসঙ্গটি দুরূহ,
কিন্তু স্বামী বিবেকানন্দ নামক যে গনগনে আগুনের মতো প্রদীপ্ত সত্তা, তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা প্রকাশের হয়তো অন্যতম উপাদান এইগুলিকে বোঝবার চেষ্টা করা, যেগুলি আজকে 2017, 18, 19 হয়ে যত এগোচ্ছে তত আরো বেশি গৃহীত হচ্ছে বিজ্ঞানী মহলের দ্বারা। ওই যে বলা হলো যে মানুষের উন্নতিটা ওইখানে, সেটা গৃহীত হচ্ছে। যদি কোনো বড় কোম্পানির কথা বলা যায়, যার কোটি কোটি টাকার ব্যবসা, সেও দেখছে যে আমার যে এমপ্লয়ি গুলো রয়েছে, যিনি পিয়নের কাজ করেন তিনি থেকে আরম্ভ করে MBA পাশ করা ছেলেটা বা মেয়েটা পর্যন্ত, আমি চালাতে পারবো পুরোটাকে খুব সুন্দর করে। আমার এখানে কর্মক্ষমতা প্রচুর বাড়বে, সৎ পথে উপার্জন হই হই করে বাড়বে, যদি আমি মিনিট 15 রোজ ওদেরকে মেডিটেশনে নিয়োগ করতে পারি। মেডিটেশনে নিয়োগ করবার জন্য কাকে দরকার? কাউকে একজনকে ধরে নিয়ে আসতে হবে, তাকে অনুরোধ করতে হবে, প্রার্থনা করতে হবে যে আপনি দয়া করে মেডিটেশন শেখান। আমার অফিসে বা আমার ফ্যাক্টরি বা আমার এস্টাবলিশমেন্টের সমস্ত নারী পুরুষ সেখানে অংশগ্রহণ করবে। এইটা পৃথিবীর বিভিন্ন দেশে তো বটেই, ভারতেও প্রচুর প্রচুর পরিমাণে চালু হয়ে গেছে। স্কুলে আমরা যেরকম ভাবে প্রেয়ার করতাম কিছুটা ইচ্ছুক এবং অনেকটাই অনিচ্ছুক হয়ে, সেইটা এখন খুব ইচ্ছের সঙ্গে এবং আনন্দের সঙ্গে 30 বছর, 40 বছর, 45 বছর, 48 বছরের মানুষজন তারা সকালবেলায় মেডিটেট করছেন এবং তারা একবারও বলছেন না যে অথরিটির জ্বালায় এটা করতে হচ্ছে। তারা ওটা করে দেখছেন, দেহে মনে ভালো থাকছেন। অফিসে আগে দুপুরবেলায় ঘুম পেয়ে যেত, এখন সেটা হচ্ছে না, এবং অফিস থেকে ফেরবার পর বাড়িতে অনেকটা সময় দেওয়া যাচ্ছে। আই এম নট ফিলিং টায়ার্ড। এই যে উন্নত জীবনযাত্রা, সেইটাতে মানুষ ক্রমশ আবিষ্কার করছে যে বেটার হিউম্যান বিইং হতে গেলে, বেটার মানে শুধু ধর্ম দর্শনের দিক থেকে নয়, ইভেন ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ প্রোডাক্টিভিটি, উপার্জন, মুনাফা, সেটাও যদি সোজা রাস্তায় করতে হয়, তাহলে ভেতরের মানুষটাকে খুব ডিসিপ্লিন এবং নিরোগ থাকতে হবে। এই যে চিন্তা আসছে, সেইটা স্বামীজির এইসব উক্তিকে খুব মনে করিয়ে দেয় যে এখানে কোথায় ডারউইনিজম। যে একটা অফিসের যে বস, তিনি কখনো চাইছেন না যে একটা গুন্ডা প্রকৃতির লোককে নিয়ে আসি যে 5 জনকে শায়েস্তা করে দেবে। তিনি চাচ্ছেন যে ওইটা যদি নিয়ে আসি আমার অফিস লাটে উঠে যাবে। তিনি চাইছেন যে একটা ভালো ছেলে বা ভালো মেয়ে তাকে নেব। এই ভালোর কথাটা আসছে কেন? ভালোর কথাটা আসছে এই জন্যই যে যদি তার বংশ গৌরব থাকে, তাকে যে আমার ভালো কাজ হবে, আমি বরং খোঁজ নেবো তলে তলে যে গুন্ডা প্রকৃতি কিনা তাকে নেবো। ডারউইনিজম গুন্ডা প্রকৃতিকে খুব বন্দনা করেছে, যে গুন্ডা প্রকৃতি যে লড়ে দিতে পারে সেই পৃথিবীতে সার্ভাইভ করে। স্বামীজি বলছেন যে না, এই দিন আসছে যেখানে কিনা বোঝা যাবে যে ওইটা বিবর্তনের সঠিক রাস্তা নয়। এই যে স্বামীজি যা বলছেন, এটা যে শুধু একজন সন্ন্যাসীর সারমন, সন্ন্যাসীর আদেশ, তা নয়। তাহলে অন্যরকম হয়ে যেত যে সন্ন্যাসী ওরকম ভাবছেন যে কি আর হবে, কিন্তু এটা তা নয়। তিনি যেন দিব্য দৃষ্টিতে, অথবা ঠিক ঠিক বলতে গেলে অত্যন্ত মেধাবী একজন মানুষের দৃষ্টিতে দেখছেন। দিব্য দৃষ্টি তো আছেই, কিন্তু তার সঙ্গে একজন মেধাবী সত্তাকেও ভাবতে খুব ইচ্ছে করে, যিনি না দেখছেন যে শেষ পর্যন্ত মানুষ হিটলারকে চাইবে না, শয়তানকে চাইবে না। আমরা বলি ভোট নেওয়া, জগতের মানুষ তারা কখনো নিজে হিটলার বা ছেলেকে বা মেয়েকে হিটলার করতে চাইবে না। শেষ বিচারে দিনান্তে সে চাইবে একজন গুড হিউম্যান বিইং। এইখানে বিবর্তনবাদের রং বদলে যাচ্ছে, তার কমপ্লেক্সন বদলে যাচ্ছে,
তার অ্যাম্বিয়েন্স বদলে যাচ্ছে, তার আর্টিকুলেশন বদলে যাচ্ছে, যে এই বিবর্তন হচ্ছে শুদ্ধতর মানুষ তৈরির দিকে বিবর্তন। এইটা স্বামীজি সেদিন চা খেতে খেতে এই প্রসঙ্গটা বলছেন, যে তাহলে আমরা যখন মানুষের রূপ পেয়ে গেছি, তাহলে ওটা তো একটা ইতিহাসের মতো, যে আগে কি কি জীব কিভাবে কি কে কাকে মেরেছে, খুন করেছে, পায়ে মারিয়ে দিয়েছে, দিতে দিতে মানুষের ফর্মটা এসছে, ওটা তো ইতিহাস। তাও এমনি ইতিহাস পড়ে নাম আছে, আর এটা তো বিজ্ঞানের একটা ছিবড়ে ইতিহাস। কিন্তু মানুষের স্তরে যখন এসে গেছি, তখন জানবে যে এই কায়দাটা আর চলবে না। সেটা একজন সন্ন্যাসী বলছেন বলে চলবে না তা নয়, মানুষের সমাজই এটাকে আর গ্রহণ করবে না। সে চাইবে ভালো মানুষ, সে ভালো মানুষ চাইবে। এইটা বারবার করে ঘুরে ফিরে আসছে। ভোট এসে গেছে, রাজনীতির প্রসঙ্গ লোকে কারণে অকারণে আলোচনা করছে। কারণে যেখানে আলোচনা করছে, শুধু টাইম পাসের মতো করে নয়, সেখানে প্রায় ছেলেরা বেশি আলোচনা করে, মেয়েরা কম। যখনই আলোচিত হয়, তখনই এই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসে। সে কেন্দ্র, রাজ্য, অন্য রাজ্য যাই হোক না কেন, ঘুরে ফিরে আসে। লোকে দীর্ঘশ্বাসের মতো করে বলে যে আসলে বুঝলেন, মানে ঠিক হচ্ছে না, তার কারণ ভালো মানুষ নেই। এই যে ভোটাধিকার প্রয়োগ করে আর নানান রকমের বিতর্ক শুনে পুরো ব্যাপারটাতে যে একটা অনীহা লেগে যাচ্ছে, তার কারণ হচ্ছে ভালো মানুষ নেই। এইটা একটু যাদের বয়স বেশি আছে তারা বলেন, আর যাদের বয়স কম তারা রাজনীতির প্রসঙ্গ শুনতেই চায় না, ওই একই কারণে যে ভালো লোক নেই। আমার নিজের রাজনীতির ক্ষেত্রে গুটি কয়েক ভালো বন্ধু আছেন, কিন্তু তা সত্ত্বেও এটা মনে হয় যে ওই ওদের কথাই ঠিক যারা বলে যে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। এইটা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা করে লোকে যে বলছে তা তো নয়, কিন্তু তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে দেশ চালনার ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্ক রচনার ক্ষেত্রে, প্রতিরক্ষা পলিসি নির্ধারণ করবার ক্ষেত্রে সমস্ত জায়গাতে ভালো মানুষ দরকার, এবং এই ভালো মানুষ নেই বলে বড্ড অশান্তি হচ্ছে। স্বামীজি যে বলছেন যে আমাদের মানব সভ্যতা পরবর্তীকালে কোন দিকে যাবে, তখন সে বলবে কি, যেই কিনা একটা কোনো জায়গায় কেউ বলবে যে আপনাদের মতো সজ্জন যেখানে বসে নেই, যেখানে ধরা যাক রয়েছেন যারা তারা দুর্জন নন, কিন্তু তারা ধর্মের অতটা সন্ধান বান্ধান জানেন না, এই পর্যন্ত যদি বলা হয় তারা হয়তো মেনে নেবেন আনন্দের সঙ্গে। কিন্তু তারপরেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে তাহলে ভালো মানুষ যে বলা হচ্ছে, এই ভালো মানুষ কিভাবে তৈরি করা যায়? এইটাই আধুনিক কালে মানুষ সেখানে এসে দাঁড়িয়েছে, যে আমি পয়সা দিয়ে গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা রেখে একজনকে ভূগোলে পারদর্শী করতে পারি, অঙ্কে পারদর্শী করতে পারি, বাংলা ইংরেজি সাহিত্যে পারদর্শী করতে পারি, কিন্তু যে আক্ষেপটা থাকছে যে ভালো মানুষ তৈরি হচ্ছে না, তাহলে অঙ্কের মাস্টারমশাইকে ছাড়িয়ে দেবো না, ভূগোলের যিনি আছেন তাকে ছাড়িয়ে দেবো না, কিন্তু যদি ভাবি যে সত্যি ভালো মানুষ তৈরি করতে হবে, তাহলে তার জন্য কি করা দরকার? এই প্রশ্নের কিন্তু সম্মুখীন হয়ে যাচ্ছে সমাজ। সমাজ এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এবং যেখানে কিনা শুধুই ক্যারিয়ারের জন্য তৈরি করা হচ্ছে, অনেক বলেন যে টিভিং ক্যারিয়ার হয়ে যাচ্ছে, তখন মুশকিল হয়ে যাচ্ছে মানুষের যে ভালো মানুষ তৈরি হচ্ছে। অতএব রাজনীতি হোক, অন্য কোনো জায়গায় হোক, যদি কেউ বলেন যে আজকে মিনিট 15 আলোচনা হবে যে কি করে পরবর্তী প্রজন্মে আরো ভালো মানুষ তৈরি হতে পারে, তাহলে লোকে হয়তো 10টা স্ট্রিট মিটিং পলিটিক্সের সেইটা ছেড়ে এই আলোচনায় আসবে, যে আচ্ছা এরা কি নাকি আজকে একটা আলোচনা করবে যে কি করে এখনকার দিনের যে শিশু সে ভবিষ্যতের ভালো নাগরিক হয়, ওই জন্য নাকি 15 মিনিট আলোচনা হবে, চলো সেখানে যাই। যেমন গ্রীষ্মকালে মাঠ ফুটি ফাটা হয়ে থাকে, সেরকম ভাবে সমাজ ভালো মানুষ পাচ্ছে না বলে তৃষ্ণার্ত হয়ে আছে। আবারও স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ আসছে যে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্ত হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু সমাজের মধ্যে থেকে এটা আসছে যে yes, we want good men, we want good women, or to be clear, we want good human beings. সুতরাং
মানুষের যে বিবর্তন সেটা হচ্ছে আরো ভালো মানুষ হওয়ার দিকে হতে হবে। যখন পাড়ায় একজন কেউ ভালো মানুষ তাকে মরে গেলেন, তিনি দেহ রক্ষা করলেন, তখন প্রায়ই বলে লোকে যে ও মানুষটা ছিলেন একেবারে দেবতার মতো, ভগবানের মতো ছিলেন। এইটা বললে কেউ তাতে আহত হয় না বা ভাবে না যে এটা কি ধর্মের কথা বলছে, বলে যে হ্যাঁ নিশ্চয়ই তাই তো ছিলেন। এই যে দেবতার মতো ছিলেন বা ভগবানের মতো ছিলেন, এর মধ্যেই ইঙ্গিত রয়েছে যে একটা রক্ত মাংসের শরীরের মানুষ, তারও ক্ষুধা তৃষ্ণা আছে, রোগ যন্ত্রণা আছে, কিন্তু দৈবী গুণ বলে কিছু একটা হয়। সেইটাকে লোকে অত ব্যাখ্যা করতে পারছে না, যার জন্য বলছে যে দেবতার মতো লোক ছিল। একেবারে কতজনকে যে অলক্ষ্যে দান করেছে সে আমরাও সব জানি না, কিন্তু পরে খবর পাচ্ছি দেবতার মতো লোক ছিল। তার মানে হচ্ছে যে দৈবী গুণ কি নারী কি পুরুষ উভয়ের মধ্যেই থাকতে পারে এবং থাকা সম্ভব। এই দৈবী গুণটা যদি মানুষের মধ্যে থাকে, একটা স্মৃতি সভায় যদি এটা আলোচিত হতে পারে, তাহলে আর ভাবতে অসুবিধে কি যে এই মানুষের মধ্যে থেকেই দেবতা এবং দেবী তৈরি হতে পারে এবং হওয়াটা দরকার। তার মানে তারা সংসার ছেড়ে পালিয়ে যাবে তা নয়, তাদের চারটে হাত পা এরকম রূপে তাদের দর্শন পেতে হবে তাও নয়, এই ছেলে মানুষই নয়, কিন্তু তাদের মধ্যে দিয়ে দৈবী গুণের বিকাশ হবে এই আধুনিক কালে, যেখানে মানুষ খুব হার্টলেস এবং ইররেগুলার এবং পারভার্টেড হয়ে যাচ্ছে। সেখানে একজন মানুষের মধ্যে দৈবী গুণের বিকাশ, এই কথাগুলো শুনতে একটু ভারী ভারী হলেও যে কেউ জানে যে হ্যাঁ ভালো মানুষ বলে কিছু একটা হয়। তার সঙ্গে তোমার লেখাপড়ার কোনো সম্পর্ক নেই, লেখাপড়া বেশি থাকতেও পারে নাও পারে, কিন্তু তুমি ভালো মানুষ কিনা এই কথাটার মানে হয়। এবং বর্তমান কালে ভালো মানুষ আমাদের দরকার। এই যে মানুষের মধ্যে দৈবী গুণের যে বিকাশ হচ্ছে, এইটা যদি ভাবি যে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে ওই নখদন্ত যুক্ত হিটলার টাইপের বা গুন্ডা টাইপের ক্রিমিনাল টাইপের লোক চাই না, শিক্ষাক্ষেত্রে চাই না, অফিসে চাই না, ফ্যাক্টরিতে চাই না, কোথাও চাই না। ভালো কর্মকুশলী উদ্যমী মানুষ চাই যে স্বপ্ন দেখতে পারে। তার মানে একটা টোটাল ম্যানকে চাই অর উম্যানকে চাই যার মধ্যে একটা দেবর স্বভাব আছে, কোথাও একটা দেবর স্বভাব আছে। তার মানে সে নামাবলী গায়ে দিয়ে ঘুরছে তা না, কিন্তু তার মধ্যে একটা দেবর স্বভাব আছে। এইটা ভাবতে ভাবতে আমরা শেষ করব এমন একটা প্রসঙ্গ যেটা শেষ হয় না। স্বামী বিবেকানন্দ যে বলছেন যে এই মানুষের ভেতরের দেবত্ব, রিলিজিয়ন is the manifestation of the divinity already in man, যে মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে। তাহলে যে লোকটা অফিসে যায়, যিনি রান্নাঘরে বেশিরভাগ সময় থাকেন, যে লোকটা খেতে চাষার কাজ করে, যে স্কুলে পড়ছে, লেখাপড়া ছাড়া কিছু জানে না, এই সকলের মধ্যে দেবত্ব রয়েছে। সে জানুক বা না জানুক, মানুক বা না মানুক। আর যে কায়দাটা দিয়ে তার ভেতরের ওই দেবত্বকে জাগিয়ে তোলা যায়, কার জন্য? তার নিজের কল্যাণের জন্য, সেই কায়দাটার নামই হচ্ছে ধর্ম। রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন, বা সেই যে বিকাশ, সেই বিকাশটাই হচ্ছে ধর্ম, যে ভেতরে দেবত্ব ফুটে উঠছে। একজন মহিলা, একজন পুরুষ যিনি ভাবতেন যে এই জগতে একটা টাইম পর্যন্ত বেঁচে পড়তে তারপর অফ হয়ে যাওয়াটাই ভবিতব্য, তিনি যখন তার ভেতরের দেবর স্বভাবকে উপলব্ধি করছেন এবং এমন আনন্দ লাভ করছেন যে জীবনে কখনো করেননি, তার মানে বুঝতে হবে ওই মানুষটার মধ্যে ঠিক ঠিক ধর্মের বিকাশ হচ্ছে। ধর্ম সেটাই যেটা পাড়াপড়শির দরকার নেই, প্রাইভেট টিউটরের দরকার নেই, কিন্তু তোমার ভেতরে আমার ভেতরে যে দেবত্ব প্রথম থেকেই বর্তমান, সেইটা ফুটে ওঠা। অন্য লোকে এসে দিয়ে যাবে তা নয়। It cannot be imparted, it can only be inspired. সুতরাং ভেতরে যেটা প্রথম থেকেই আছে, সেইটাকে একজন তার মিষ্ট বাক্যের দ্বারা, ভালোবাসার দ্বারা, পবিত্রতার দ্বারা, শাসনের দ্বারা যেই অনুপ্রাণিত করছেন, তখন সেটা বিকশিত হচ্ছে। এবং স্বামীজি স্যালিউট করে বলছেন যে দিস ইজ রিলিজিয়ন। এই যে ধর্ম, এই ধর্ম মানুষকে ওই কোট আনকোট দেবতায় রূপান্তরিত করে। অতএব চিড়িয়াখানায় গিয়ে
যেখানে অনেক রকমের জিনিস রয়েছে, সেইখানে স্বামী বিবেকানন্দ যখন এইসব কথা বলছেন তখন অন্য রকম হয়ে যাচ্ছে। এই নতুন বর্ষে বা ইয়ার এন্ডিং এর সময় যখন ছুটি ছাড়া পাওনা থাকে, লোকে বেড়াতে যায় আর প্ল্যান করে অনেক সময় ছেলে মেয়ের পড়াশোনা এই সমস্ত দেখে ডেকে যে অমুক দিন কালীঘাটে যাবে কি অন্য কোথাও যাবে, আর তারপরে সপ্তাহে চিড়িয়াখানা যাবে। তো ওই মন্দিরে ওইসব লোককে দেখলে অনেকে রেগে যায়, বলে এরা মনেও ভক্ত নয়, এর পরের সপ্তাহে দেখবে চিড়িয়াখানায় গেছে, এ বেড়াতে যাওয়ার লোক এরা এই সমস্ত। আজকে তীর্থস্থানে যাচ্ছে তো কাল বেড়াতে যাচ্ছে, এদেরকে ভক্ত বলে ভাববেন না। স্বামী বিবেকানন্দের বিশেষত্ব হচ্ছে যে তিনি যখন চিড়িয়াখানায় গেছেন তখন যা কথা বলছেন তার থেকে বড় ধর্মের কথা হতে পারে না। ইনি চিড়িয়াখানায়, যেটা কিনা ধর্মের বিপরীত বলেই লোকে চেনে, কবিতায় আছে যে ধর্মেও আছে জিরাফেও আছে, তো ধর্মের বিপরীত বলে যেটাকে চেনে, সেইখানে গিয়ে স্বামীজি যেন মন্দিরের ঘণ্টার ধ্বনি সূচিত করছেন। দিস ইজ টেরিফিক। যে চিড়িয়াখানাতে গিয়ে তিনি বিবর্তনের কথা বলছেন এবং উন্নততর মানুষ কিভাবে তৈরি হতে পারে সেটা বলছেন। অনেকে চিড়িয়াখানার গন্ধ সহ্য করতে পারেন না, কিরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, অনেকের আছে যে ওই গন্ধটা সহ্য হয় না। স্বামী বিবেকানন্দ যা বলছেন মনে হয় যে চিড়িয়াখানার মধ্যে ধূপ ধুনোর গন্ধ করে যাচ্ছে। কেন? ওই সাপ কচ্ছপ এইসব নিয়ে ইয়ার্কি করতে 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 তিনি মানুষের বিবর্তনের কথা বলছেন এবং ডারউইনকে যেন ভালোবেসেও দূরে সরিয়ে রাখছেন, যে অনেক হয়েছে, ওই নখদন্তযুক্ত কম্পিটিশনের কথা আর নয়, কেননা ওটা আর ভবিষ্যতে খাটবে না। ভবিষ্যতে উন্নততর, ভেতরের দিক থেকে সমৃদ্ধতর, আধ্যাত্মিকভাবে পবিত্রতর মানুষকে জগৎ জীবন চাইবে। সুতরাং সেই বিবর্তনের কথা আমাদের ভাবতে হবে। এইখানে পরবর্তী দিনের অনুষ্ঠানে হয়তো আমরা ওই প্রসঙ্গের মধ্যে আরো ঢুকবো। আপাতত শেষ করতে করতে ভাবছি যে সন্ন্যাসীকে যে বলা হয় ক্রান্তদর্শী, ভূয়দর্শী, অনেক দেখতে পান, বহুদর্শী, দূরদৃষ্টি সম্পন্ন পুরুষ। এমনিতে লোকে আগে ভাবতো যে সন্ন্যাসী মানে তার কাছে হাতটা দেখালে সে বলে দেবে যে আমার এখান থেকে বেরিয়ে তুই দেখবি বিরাট বিপদ, সেই ভেবে আর মুখে মুখে পড়লো সে, আর ভাবলো যে কটা আংটি নেবে। কিন্তু ওই দূরদৃষ্টি এখন আর লোকে খুব একটা কাউন্ট করে না। এই দূরদৃষ্টি ইজ সামথিং, যেখানে স্বামীজি বলছেন যে ভবিষ্যৎ পৃথিবী এইরকম হবে এবং আগেকার ধ্যান ধারণা পেছনে পড়ে যাবে। ওই যে স্বামীজি পথ দেখাচ্ছেন, আমরা নববর্ষে ভাবতে ভালো লাগছে। এমনিতে বছর ঘুরে যায়, ক্যালেন্ডারের পাতা উঠে যায় এবং 2019 একসময় পুরনো হয়ে যাবে, লোকে বলবে এই ক্যালেন্ডার হাটাও, নতুন ক্যালেন্ডার থাকলে বার করো। কিন্তু সত্যি সত্যি নববর্ষে নব পৃথিবী এবং নবজীবনের যিনি সন্ধান দিতে পারেন, সেই স্বামী বিবেকানন্দের কথা ভাবতে ভাবতে আমরা প্রণত হচ্ছি তার কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট নিয়ে এবং স্পেসিফিক প্রেয়ার নিয়ে। সেটা হচ্ছে এই যে উচ্চ ভাবের কথা তিনি বলছেন, তার কৃপা ছাড়া হৃদয়ঙ্গম করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তার ব্লেসিংসে, তার কৃপায় যেন আমরা এই ভাবগুলোকে হৃদয়ঙ্গম করতে পারি এবং আমরা ভবিষ্যৎ যে পৃথিবী, নতুন যে পৃথিবী এবং নতুন যে জীবন, তাকে চিনে নিতে ভুল না করি। কন্যা